শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাবিলা সোহার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। ফেনী ১, বগুড়া ৭ আসনে খালেদা জিয়া ও বগুড়া ৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন নেতাকর্মীরা। আসন তিনটিতে বিপুল ভোটে বিজয়ের প্রত্যাশা জানান তারা। এছাড়া সারা দেশে দিনভর চলে মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম। আসন্ন সংসদ নির্বাচনে বগুড়া ৭ আসনে ধানের শীষের প্রার্থী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করতে দুপুরে জেলা নির্বাচন অফিসে যান বিএনপি নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। মনোনয়নপত্র সংগ্রহ শেষে নেতাকর্মীরা বলেন, বেগম খালেদা জিয়াকে ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন নির্বাচনী এলাকার মানুষ। দ্রুত তার সুস্থতা কামনা করেন নেতাকর্মীরা। গাবতলী শাহজাহানবাসী যারা আছে এরা অধীর আগ্রহে আছে, সাধারণ জনগণ যারা তারা অধীর আগ্রহে আছে কবে এই 12ই ফেব্রুয়ারি আসবে, কবে ম্যাডামের জন্য তারা ভোট দিবে। আপনারা সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ আমরা দেশমাতা বেগম খালেদা জিয়া যেন বগুড়া ৭ এলাকা থেকে নির্বাচন করে নির্বাচিত হয়ে দেশ এবং জাতির সেবা করতে পারে। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বগুড়া ৬ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপি সভাপতি সহ নেতাকর্মীরা। এ সময় তারা বলেন, তারেক রহমান আসনটিতে প্রার্থী হয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও উচ্ছ্বসিত। রেকর্ড সংখ্যক ভোট পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজয়ী হবেন বলে আশাবাদ জানান তারা। আমাদের সেই মহান নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আজকে বগুড়া সদর থেকে আমরা তার মনোনয়নপত্র তুলেছি। একটি দুষ্ট চক্র এ যাবৎ পর্যন্ত বলে আলো জনাব তারেক রহমান আসবে না, ভোটার হয়নি, এটা হয়নি, ওটা হয়নি। আজকে তারেক রহমান 25 তারিখে বীরের বেশে ঠিকই আসবে। 4.5 লাখের মতো ভোটার তারা সর্বোচ্চ ভোট দিয়ে আমাদের বগুড়ার প্রিয় সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে সর্বোচ্চ ভোটের ব্যবধানে নির্বাচিত করবেন। রংপুর ৩ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নেতাকর্মীরা। এছাড়া অন্যান্য জেলাতেও দিনভর চলে মনোনয়নপত্র নেয়ার কার্যক্রম। বিভিন্ন দলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও মনোনয়নপত্র সংগ্রহ করেন। নির্বাচনের সংশোধিত তফসিল অনুযায়ী আগামী 29 ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। যাচাই বাছাই চলবে 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত। 21 জানুয়ারি প্রতীক বরাদ্দ, পরদিন থেকে শুরু হবে প্রচার প্রচারণা। আগামী 12 ফেব্রুয়ারি হবে ভোট গ্রহণ। জাহিদ হাসান, যমুনা নিউজ। সাদর, সমাদর আর উৎসবমুখর পরিবেশে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। পুরোপুরি প্রস্তুত বাড়ি, গাড়ি ও রাজনৈতিক কার্যালয়। প্রায় 17 বছর পর তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্তে সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি কেটে যাবে দলের নেতৃত্ব সংকট, এমন মত বিএনপি নেতা গর্ষচন্দ্র রায়ের। রাজনৈতিক বিশ্লেষক সিদ্দিকুর রহমান খান মনে করেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপস্থিতি ভোটের অঙ্কে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর সাথে বিএনপির আরও ব্যবধান তৈরি করবে। আরফিন শাকিলের প্রতিবেদনে বিস্তারিত। গুলশান এভিনিউর শুভ্র দুতি ছড়ানো বাড়িটি অপেক্ষায় তার কাঙ্ক্ষিত অতিথি বরণে। 1.5 বিঘা জমির উপর নির্মিত বাড়িটি জিয়াউর রহমানের মৃত্যুর পর খালেদা জিয়াকে বরাদ্দ দেন তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার। লন্ডন থেকে ফিরে স্মৃতি বিজড়িত এই বাড়িতেই থাকবেন তারেক রহমান, যা খালেদা জিয়ার বাসা ফিরোজা লাগোয়া। বাড়ির মতোই তারেক রহমানের জন্য প্রস্তুত বুলেট প্রুফ গাড়ি। সেই সাথে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে মহাসচিবের রুম সংস্কার করে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য বরাদ্দ দিয়েছে বিএনপি। নয়াপল্টনেও আলাদা কক্ষ প্রস্তুত করা হয়েছে। কয়েক মাস ধরে চলা এই প্রস্তুতি শেষে তারেক রহমানের দেশে ফেরার ঘোষণায় স্বস্তি আর প্রত্যাশার হাওয়া বইছে বিএনপির নেতাকর্মীদের মাঝে। আপামর জনতা অপেক্ষায় প্রহর গুনছেন যে চেয়ারম্যান সাহেব আসবেন। বাংলাদেশ গণতান্ত্রিক চর্চায় সমাজনীতি, রাজনৈতিক বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যাবে। তার এই আগমন বাংলাদেশের নতুন বাংলাদেশের জন্য একটি দিগন্তকারী মাইলফলক হবে ইনশাল্লাহ। যদিও শেখ হাসিনার পতনের পর তারেক রহমানের দেশে ফেরা বিলম্ব হওয়ায় সমালোচনার মুখে পড়ে বিএনপি। তফসিল ঘোষণার 2 সপ্তাহ পর তারেক রহমানের আগমন বিএনপি রাজনীতি ও নির্বাচনে কতটা ভূমিকা রাখতে পারে? টেলিফোনে পেয়ে যাওয়া আর উনি প্রত্যক্ষ উপস্থিত থাকা
দুটার মধ্যে অনেক আকাশ পাতাল তফাৎ আছে। তার আশার মধ্য দিয়ে দল উজ্জীবিত হবে। এটা রাজনৈতিক দলের নেতৃত্ব সামনে থাকলে যে পরিপূর্ণতাটা, সেই পরিপূর্ণতাটা লাভ করবে। এই এয়ারপোর্টকে কেন্দ্র করে আগমন, অনেক মানুষের আগমন ঘটছে, সে আগমনের আমরা দেখছি তা অনেক বেশি অতিক্রম করবে। রাজনীতি বিশ্লেষক সিদ্দিকুর রহমান খান অবশ্য মনে করেন এই ঘটনা বিএনপি চেয়ে দেশের জন্যই বেশি প্রয়োজন ছিল। দেশ বিদেশি রাজনৈতিক নানা সমীকরণ নিরসনে তারেক রহমান বড় নিয়ামক শক্তি হবে বলে ধারণা তার। নির্বাচনী না, সামগ্রিক রাজনৈতিক তৎপরতার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে নিবে। আর বাংলাদেশের সামগ্রিক রাজনীতিতে যেটা বলছে যে আমরা একটা চরম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি, সেই সংকটের মধ্যে তারেক রহমানের মতো একজন কি বলবো যে উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন রাজনীতিবিদের যে উপস্থিতি এবং সেইখানে সেটা সরকারের জন্য খুব সহযোগিতা হবে। তো সব কিছু মিলিয়ে এই নির্বাচনে তারেক রহমানের সশরীরে উপস্থিতি বিএনপির জন্য একটা অনেক বড় প্লাস পয়েন্ট হিসাবে দাঁড়াবে। তারেক রহমানের দেশে ফেরা স্মরণীয় রাখতে নানা পরিকল্পনা আর প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এয়ারপোর্ট থেকে সরাসরি যাবেন এভার কেয়ারে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিন গণভোটকে সামনে রেখে 3 বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। দুপুরে নির্বাচন কমিশনের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পৌঁছানোর পর তাকে স্বাগত জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। এরপর একে একে ইসিতে প্রবেশ করেন বিমান ও নৌবাহিনী প্রধান। তাদেরও স্বাগত জানান কমিশনের সিনিয়র সচিব। 1 ঘণ্টা চলে এই বৈঠক। এরপর দুপুর 2:30টায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত একটি সভা শুরু হয়। সিইসির সভাপতিত্বে ওই সভায় নির্বাচন কমিশনাররা উপস্থিত আছেন। সভায় নির্বাচন পূর্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধার, যৌথ বাহিনীর কার্যক্রম, আচরণবিধি প্রতিপালন এবং সার্বিক নির্বাচনী পরিবেশ বজায় রাখার বিষয়গুলো আলোচনা হচ্ছে। বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু এবং সিদ্ধান্ত সম্পর্কে গণমাধ্যমকে জানানো হবে। নির্বাচনের পরিবেশ ক্ষতিগ্রস্ত করে এমন সব ধরনের কর্মকাণ্ড কঠোরভাবে দমন করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বিকেলে ইসির সাথে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারে মাঠ পর্যায়ে যৌথ অভিযান শুরু হবে। প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে আলাদা প্রটোকল প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। এছাড়া কেউ অভিযোগ করলে তাৎক্ষণিক নিরাপত্তা দেওয়া হবে। ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে এ পর্যন্ত 6 জনকে গ্রেফতার করা হয়েছে। মূল হত্যাকারী ও পালাতে সহায়তাকারীদের ধরতে অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি। একটা জাতীয় শোকের সময়, যখন সবাই আমরা শোকে মুহ্যমান এবং সেখানে স্বাভাবিকভাবে ক্ষোভ প্রকাশের জন্য মানুষজন জড়ো হয়েছে এবং ক্ষোভ প্রকাশ করছিলেন, এর বা ছায়ায় এইটাকে ব্যবহার করে স্বার্থান্বেষী কিছু লোক এই ঘটনাগুলো ঘটিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীকে ওভার পাওয়ার করে এই সুযোগ আর দেওয়া হবে না। বিএনপির কাছে গঠনমূলক সমালোচনা, প্রশ্ন করার স্বাধীনতা আর নিরাপত্তা চাইলেন সম্পাদক ও সিনিয়র সাংবাদিকরা। জবাবে নেতারা জানালেন যে কোনো সমালোচনা গ্রহণে প্রস্তুত তারা, তবে হঠকারিতা নয়। অনুষ্ঠানে 2টি গণমাধ্যমে নাশকতার ঘটনায় রাষ্ট্রের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। বলেন, সরকারের দুর্বলতায় প্রশ্রয় পেয়েছে মবতন্ত্র। দেশের সংকট নিরসনে নির্বাচনের সমাধান বলে মত দেন গণমাধ্যম সম্পাদকরা। দেশে প্রায় সব স্বনামধন্য পত্রিকার সম্পাদক, প্রকাশক, ইলেকট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহী, বার্তা প্রধানদের একসঙ্গে করার এমন আয়োজন বিরল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে এই মতবিনিময়ের আয়োজন করা হলেও উঠে আসে গণমাধ্যমের সংকট, গণতন্ত্রের চ্যালেঞ্জ তথা বাংলাদেশের ভবিষ্যৎ চিন্তা। গণমাধ্যমের উপরে আক্রমণ না, বাংলাদেশের উপরে আক্রমণ। গণমাধ্যমের শীর্ষ কর্তারা মন খুলে প্রকাশ করেছেন তাদের হতাশা, বাস্তবতা এবং আগামীর বাংলাদেশের স্বপ্ন। সবচেয়ে বেশি কথা হয় নিরাপত্তা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে। যে আমরা সবাই নিরাপদ থাকতে চাই, লিখতে চাই, আমাদের কথা বলতে দিন। আপনারা যদি এটা নিশ্চিত করেন সাধুবাদ জানাবো, আর না হইলে আবারও হয়তোবা আমরা আপনাদের সমালোচনা করব। আমরা কি অল্প কিছু মব সন্ত্রাসীর কাছে জিম্মি হয়ে যাব গোটা দেশ? আমরা প্রশ্ন করতে চাই ক্ষমতাকে। আমরা বরাবর যা করে গেছি, যতটুকু সামর্থ্য ছিল গত 15 বছরেও চেষ্টা করেছি। যেভাবে মবক্রেসিকে এলাও করা হয়েছে,
সেটাকে বলা যায় আমরা তো চেয়েছিলাম ডেমোক্রেসি, কিন্তু কেন হয়ে যাবে মবক্রেসি? তাকে কেন লালন করতে দেয়া হবে? এগুলো আমি সরকারের দুর্বলতাকেই ইঙ্গিত করছি। এগুলো আরো কঠোর হস্তে দমন করতে হবে। আলোচনায় 17 বছরে আওয়ামী লীগের শাসন আমলের সঙ্গে তুলনা আসে বিএনপি সরকারের সময়কাল। সাংবাদিকরা বলেন, বৃহৎ দল হিসেবে ভোটে বিএনপি জয়ের সম্ভাবনা প্রবল, তাই তাদের কাছেই বেশি প্রত্যাশা। সংবাদ বিপক্ষে গেলেও ধৈর্য নিয়ে জটিল বিষয় সুরাহের মানসিকতা আশা করেন তারা। আমি যদি পার্থক্য করি দুই সরকারের মধ্যে, বিএনপির ক্ষেত্রে অধিকতর স্বস্তিদায়ক ছিল। আমরা আরও অধিকতর সহ্য শক্তি, আরও অধিকতরভাবে সমালোচনা সহ্য করা, গ্রহণ করা, মেনে নেওয়া মানে শোনা। কোনো সরকার কোনো দিন তারা ক্রিটিক্যাল জার্নালিজম অ্যাকসেপ্ট করে নাই। আমি আশা করব নতুন বাংলাদেশে এই ক্রিটিক্যাল আপনারা নেবেন, এবং সেখানে আমি বলবো যে ক্রিটিক্যাল জার্নালিজম ইজ নট অনলি ফর ফ্রিডম অফ জার্নালিজম, ইট ইজ এ চান্স ফর গুড গভর্নেন্স। এইটার একটু রেসপন্সিবিলিটিও আপনাদেরকে নিতে হবে, যাতে এটা হটকারিতার দিক থেকে মানে দেখা হয় অনেক সময় আর কি। অনুষ্ঠানে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আলোচকরা। অধিকাংশ গণমাধ্যম ব্যক্তিত্বই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে স্বাগত জানান। আপনি যে কোনো মতামত দিতে পারেন, কিন্তু ফ্যাক্টস যখন দিবেন তখন একটা অ্যাবসলিউট কারেক্ট হতে হবে। প্রত্যেকটা সাংবাদিকদের সেটা মনে রাখতে হবে। সাংবাদিকদের দায়িত্ব কিন্তু প্রশংসা এবং সমালোচনা দুটো করাই উচিত। অনেক সংকট আছে, সব সংকট মোকাবেলার জন্য একজন নেতার দরকার। এই ক্ষেত্রে এখানে যারা উপস্থিত আছেন ভিন্ন মতের থাকলেও তারেক রহমানের সঠিক শক্তিশালী অবস্থানের পক্ষে সকলেরই সমর্থন পাবেন। সহিংসতা এখন মানে সমস্ত কিছুকে অন্ধকারাচ্ছন্ন করে তুলেছে। সেখানে যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি, বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন এবং আকাঙ্ক্ষা সেগুলি ধূলিসাৎ হবে। রাজনীতিতে একটি পরিবর্তনের সূচনা হয়েছে। আমরা লক্ষ্য করছি অন্তত কিছু দলের কিছু রাজনীতিবিদ, যার মধ্যে তারেক রহমানও আছেন, তিনি সবসময় বাংলাদেশ কি করে ভালো হতে পারে সেই কথাগুলি বলেছেন। আপনারা যদি নির্বাচিত হন, ক্ষমতা দায়িত্ব গ্রহণ করেন, তাহলে এভরি 6 মান্থস আপনারা যদি আমাদেরকে এইভাবে আবার আহ্বান করেন, তাহলে কিন্তু আমরা গঠনমূলক আপনাদের ভুলগুলো ধরিয়ে দিতে পারবো। সিনিয়র সাংবাদিকরা দেশের চলমান সংকট নিরসনে সুষ্ঠু নির্বাচনের উপর জোর দেন। পাশাপাশি সরকারে গিয়ে গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করতে বিএনপির প্রতি আহ্বান জানান। বিবেচনা করে এখন আমরা আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ওসমান হাদির কবর, দুঃখিত, বিপ্লবীরা মরে গেলেও চেতনা মরে যায় না, বরং আরও ছড়িয়ে পড়ে, এমন মন্তব্য করে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, ষড়যন্ত্র করে হাদিকে সরিয়ে দেওয়া হয়েছে। ভোরে ওসমান হাদির কবর জিয়ারত শেষে এ কথা বলেন জামায়াতের আমির। হাদি হত্যায় জড়িতদের গ্রেফতারের সরকারের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তোলেন দলটির সেক্রেটারি জেনারেল। রবিবার ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওসমান হাদির কবর জিয়ারত করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। হাদি হত্যায় জড়িতদের গ্রেফতারে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকার সমালোচনা করেন তিনি। দ্রুত খুনিদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবি জানান। জনগণের পার্শ্বের প্রতি সম্মান দেখিয়ে অতি দ্রুত সমস্ত সন্দেহ সংশয়ের বাইরে এসে খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। যদি এই খুনিরা পার পেয়ে যায়, তাহলে আপনার আমার কারো জীবনই নিরাপদ বলা যাবে না। ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন হবে এমন আশা প্রকাশ করেন জামায়াতের আমির। বলেন, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করে জামায়াত। নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক, সেই ব্যাপারে আমরা দৃঢ় আশাবাদী এবং এই লক্ষ্যে আমাদের পক্ষ থেকে সঙ্গত সকল ধরনের সহযোগিতা আমরা করে যাব ইনশাআল্লাহ। এবং আমরা আশা করি যে এই নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে ইনশাআল্লাহ তাআলা। তবে নির্বাচনটা যেন সুষ্ঠু হয়, মানুষের কাছে গ্রহণযোগ্য হয়। মগবাজারে জামায়াতে ইসলামী আয়োজিত হাদির জন্য দোয়ার আয়োজনে দলটির সেক্রেটারি জেনারেল বলেন, হত্যাকারীদের পালাতে সুযোগ করে দেওয়ার পেছনে ফ্যাসিবাদের দোসররা জড়িত। মিডিয়াতে আসছে জাতিসংঘ এই ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের তদন্তের জন্য আগ্রহ প্রকাশ করেছে। প্রয়োজনে তাদের লজিস্টিক সাপোর্ট নিন, নিরপেক্ষ তদন্ত করুন,
ওই এখনো তো এত বড় একটা ঘটনায় কত লক্ষ লোক কালকে যারা এসেছে, এত গণদাবি উচ্চ কণ্ঠে আকাশে বাতাসে মুখরিত হলো। প্রধান উপদেষ্টা কালকে বলতে পারতেন যে আমরা একটা বিচার বিভাগ তদন্ত করে এতদিনের মধ্যে তদন্ত করবো, আপনারা শান্ত থাকুন, একটা বক্তব্য তো দিতে পারতেন, তা আপনারা দেন না। হাদির হত্যাকারীরা কোথায় আছে সে সম্পর্কে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীকে স্পষ্ট তথ্য দেওয়ার আহ্বান জানান জামাত নেতারা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ওসমান হাদির হত্যা মামলার তদন্ত সহ সমসাময়িক বিষয়ে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে ব্রিফিং হচ্ছে। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। দর্শক, সংবাদ সম্মেলনটি শেষ হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ওসমান হাদির কবর দেখতে ও জিয়ারত করতে আজও ভিড় করছেন সাধারণ মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশের কবরস্থান এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি সংলগ্ন প্রবেশ পথে সকাল থেকে মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। ভোর থেকে দেশের বিভিন্ন স্থান থেকে ওসমান হাদির কবর জিয়ারতে আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় তারা বলেন, হাদি যে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জীবন উৎসর্গ করে গেছেন, সে সংগ্রাম জারি রাখা এবং গণতন্ত্র ও সাম্য প্রতিষ্ঠায় কাজ করা সবার কর্তব্য। একই সঙ্গে ওসমান হাদির খুনিদের গ্রেফতার ও বিচার দাবি করেন কবর জিয়ারত করতে আসা সাধারণ মানুষ। বলেন, ওসমান হাদির মতো একজন বিপ্লবীকে গুলি করে সন্ত্রাসীরা কিভাবে দেশ ছেড়ে চলে গেল তার জবাব দিতে হবে সরকারকে। এ ব্যাপারে কারো গাফিলতি থাকলে তাদেরও আইনের আওতায় আনার দাবি জানানো হয়। তার কবরের পাশে যখন দাঁড়াবো, তার বক্তব্যগুলো আমার হৃদয় ধারণ করবে, নতুন করে উজ্জীবিত হব। এই দেশের স্বাধীনতাকে, দেশপ্রেমকে, দেশকে পরাজিত করতে না পারে এরকমের একটি চিন্তা চেতনায় তিনি ইনকলাব মঞ্চ তৈরি করেছেন। উনি যে বিপ্লবী চিন্তাধারা, এই চিন্তা চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা এগিয়ে যেতে পারি, মানে দেশ ও জনগণের কাছে এটাই সকলের চাওয়া। মহান মুক্তিযুদ্ধের অন্যতম উপ অধিনায়ক বীর উত্তম একে খন্দকারের দাফন সম্পন্ন হয়েছে। তেজগাঁওয়ের প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে জানাজার নামাজ। অংশ নেন প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সদস্য ও 3 বাহিনীর প্রধানরা। পরে রাষ্ট্রীয় সালাম ও ফ্লাই পাস্টের মাধ্যমে অন্তিম শ্রদ্ধা ও শেষ বিদায় জানানো হয় জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে অবিচ্ছেদ্য এক নাম একে খন্দকার। 1971 সালে তিনি পাকিস্তান বিমান বাহিনী ছেড়ে যোগ দেন মুক্তিযুদ্ধে। পালন করেন মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফের দায়িত্ব। তার হাত ধরেই গঠিত হয় স্বাধীন বাংলাদেশের বিমান বাহিনী। তিনি ছিলেন প্রথম এয়ারফোর্স চিফ। শনিবার সিএমএইচে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুক্তিযুদ্ধের এই বীর সেনা। রবিবার দুপুরে তেজগাঁও প্যারেড গ্রাউন্ডে হয় তার জানাজা। এতে অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য এবং 3 বাহিনীর প্রধানরা। জানাজা শেষে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকার প্রধান। শ্রদ্ধা জানান বিমান বাহিনী প্রধান, সেনাবাহিনী ও নৌবাহিনী প্রধান সহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। এছাড়া উপদেষ্টা পরিষদের পক্ষ থেকেও শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। রাষ্ট্রীয় সালাম ও গার্ড অব অনারের পাশাপাশি 3টি হেলিকপ্টার ফ্লাইপাস্ট করে অন্তিম শ্রদ্ধা প্রদর্শন করে জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে। পরে ঢাকা সেনানিবাসের বিমান বাহিনী শাহীন কবরস্থানে সমাহিত করা হয় বীরোত্তম একে খন্দকারকে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। শান্তি রক্ষায় বাংলার বীর সেনাদের আত্মত্যাগ শ্রদ্ধাভরে স্মরণ করবে বিশ্ব। সুদানের আবেইতে নিহত 6 শান্তিরক্ষীর জানাজায় অংশ নিয়ে জানিয়েছেন সফররত জাতিসংঘের প্রতিনিধি। সকালে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে হয় নিহতদের জানাজা। পরে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, 3 বাহিনীর প্রধান এবং জাতিসংঘের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। রাষ্ট্রীয় মর্যাদায় তাদের নিজ নিজ ঠিকানায় দাফন সম্পন্ন হয়েছে। লাল সবুজ জাতীয় পতাকা আর জাতিসংঘের নীল রঙের পতাকায় আবৃত বাংলার বীরদের কফিন। বিশ্ব শান্তি রক্ষায় তারা উৎসর্গ করেছেন জীবন। সুদানের আবেইতে সন্ত্রাসীদের বর্বরোচিত ড্রোন হামলায় নিহত সেই 6 শান্তিরক্ষীর মরদেহ শনিবার পৌঁছায় বাংলাদেশে।
রোববার সকালে ঢাকা সেনানিবাসে শুরু হয় জানাজার আনুষ্ঠানিকতা। শুরুতেই শাহাদাত বরণকারী ব্যক্তিদের জীবন বৃত্তান্ত পড়ে শোনানো হয়। সুদানে সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক ড্রোন হামলায় শাহাদাত বরণ করেন। পরিবারের পক্ষ থেকেও করা হয় স্মৃতিচারণ। ছেলে কিংবা ভাইকে হারিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন অনেকে। যদি কারো মনে কোনো রকম কষ্ট দিয়ে থাকে, আপনার আল্লাহর মেহেরবানিতে তাকে ক্ষমা করে দেবেন, আর তাকে আল্লাহর কাছে সবাই মাফ করে দেবেন। আমার বাবা খুব একটা সৎ একটা বাবা ছিল, আমার দেশের লোক সগর সাইড আমার গ্রামের আমার বাবার কথা বললে আর শেষ করার মতন কোনো কায়দা আমার নুর ইসলাম মন্ডল বেঁচে থাকলে হয়তো আরো গর্ববোধ করতো যে তার ছেলে শহীদ হয়েছে। বাহিনীর প্রতি তার এত আনুগত্য ছিল, আপনাদের সাথে সে সময় কাটিয়েছে। আমার ভাতিজার জন্য সকালের কাছে দোয়া চাচ্ছি। পরিবারের প্রতি সমবেদনা জানান ঢাকায় আসা জাতিসংঘের প্রতিনিধি। জানান বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশি সেনাদের এমন আত্মত্যাগ শ্রদ্ধা ভরে মনে রাখবে বিশ্ব। তারা ছিলেন শান্তির সৈনিক, একই সাথে তারা ছিলেন পথ প্রদর্শক, বন্ধু, পিতা, ভাই এবং ইউনিটের নির্ভরযোগ্য ভিত্তি। যারা মহৎ উদ্দেশ্যে জীবন উৎসর্গ করলেন, তাদের নাম চিরস্থায়ী হবে জাতিসংঘের তালিকায়। তাদের ঋণ শোধ করা সম্ভব নয়। পরিবারগুলোর প্রতি গভীর কৃতজ্ঞতা। আপনাদের প্রিয়জনরা জাতির জন্য সম্মান বয়ে এনেছেন এবং বিশ্বের জন্য গৌরব সৃষ্টি করেছেন। Their names will be among the list of distinguished professional. পরে শুরু হয় 6 শান্তিরক্ষীর জানাজা, যাতে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা, 3 বাহিনীর প্রধান, অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব, বিভিন্ন পর্যায়ের সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তারা। ছিলেন নিহতদের পরিবারের সদস্যরাও। জানাজা শেষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে। শ্রদ্ধা জানান সেনাবাহিনী প্রধান, একই সাথে বিমান ও নৌবাহিনী প্রধানও। পরে নিহতদের পরিবারের সদস্যদের হাতে জাতিসংঘের পতাকা তুলে দেন সফররত জাতিসংঘের প্রতিনিধি। পরে এক এক করে শহীদদের মরদেহ হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয় প্রত্যেকের নিজ নিজ গ্রাম নাটোর, কুড়িগ্রাম, গাইবান্ধা, রাজবাড়ী এবং কিশোরগঞ্জে। সেখানেই শায়িত হবেন বাংলার এই বীরেরা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী শাসনামলে র্যাবের টিএফআই সেলে 14 জনকে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারেক আহমেদ, সিদ্দিক, সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ 23 ডিসেম্বর ধার্য করেছেন আদালত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারিক প্যানেল এ আদেশ দেন। এদিন 3 আসামির পক্ষে অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে শুনানি শুরু করেন তাদের আইনজীবীরা। শুনানি ঘিরে সেনা কর্মকর্তাদের আইনজীবী ও প্রসিকিউশনের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এদিকে রামপুরায় 28 জনকে হত্যা মামলায় 2 সেনা কর্মকর্তা ও 2 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ 24 ডিসেম্বর ধার্য করেন আদালত। এই 2 মামলায় গ্রেফতার 12 সেনা কর্মকর্তাকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এছাড়া শতাধিক গুম ও হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করার কথা থাকলেও কারাগারে আদেশ না পৌঁছায় তাকে হাজির করতে পারেনি কারা অধিদপ্তর। এ সময় ট্রাইব্যুনাল ক্ষোভ প্রকাশ করেন। পরে তাকে 23 ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন আদালত। প্রাইমারি ফেসি কেস পিন পয়েন্ট করতে হবে। আমি সাবমিশন রেখেছি এই ধরনের কোনো প্রাইমারি ফেসি কেস প্রসিকিউশন তার ফর্মাল চার্জে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। এই মামলায় আমাদের আইনের যে বিধান রয়েছে কোনো ধরনের অ্যাডজর্নমেন্ট দেওয়ার সুযোগটাই নাই, আইনেই নাই। তারপরও কিন্তু প্রায় 2 মাস 2.5 মাস হয়ে গিয়েছে আমরা এই মামলাটির কার্যক্রম চলা হচ্ছে এবং যখনই ডিফেন্স পক্ষ থেকে সময়ের আবেদন করা হচ্ছে, সিনিয়র আইনজীবীরা আসছেন, তারা কথা বলছেন, তারা বিভিন্ন ধরনের আবেদন দিচ্ছেন। এই আবেদনগুলো কিন্তু আদালত মঞ্জুর করছেন এবং তাদেরকে যথাবিহিত সময় দেওয়া হচ্ছে। সুতরাং এখানে তাড়াহুড়ার কোনো বিষয়টা নেই, কারণ আমাদের প্রত্যেকেরই লক্ষ্য হচ্ছে ন্যায় বিচার নিশ্চিত করা। লালমনিরহাটের পাটগ্রামের আঙ্গরপোতা সীমান্তে শূন্য লাইন অতিক্রম করায় এক বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি। ভোরে সীমান্ত পিলার 1-এর 7 নম্বর পিলারের কাছে ডাঙ্গাপাড়া থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে একটি শটগান, 2 রাউন্ড গুলি, একটি ওয়্যারলেস সেট ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
আটক বিএসএফ সদস্য বেদ প্রকাশ ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারের 174 ব্যাটালিয়নের অর্জুন ক্যাম্পের কনস্টেবল। বিজিবি জানায় বেদ প্রকাশ সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের প্রায় 200 গজ ভেতরে প্রবেশ করে। এ সময় টহলরত রংপুর 51 বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তাকে আটক করে। বিজিবি ক্যাম্পের কমান্ডার জানান, বিএসএফ এর সাথে যোগাযোগ করা হয়েছে, পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তর করা হবে। নিরাপত্তা শঙ্কায় এবার চট্টগ্রামে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভ্যাকের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার ঘোষণা করা হয়েছে। আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইভ্যাকের সব কার্যক্রম স্থগিত থাকবে বলে উল্লেখ করা হয় নিজেদের ওয়েবসাইটে। এতে বলা হয়, চট্টগ্রামের সাম্প্রতিক নিরাপত্তাজনিত কারণে ভিসা আবেদন কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। পরিস্থিতি পর্যালোচনা করে পুনরায় চালু করার ব্যাপারে পরে ঘোষণা দেওয়া হবে। হঠাৎ ভিসা আবেদন বন্ধ করে দেওয়ায় স্থগিত করায় বিপাকে পড়েন ভিসা প্রত্যাশীরা। এদিকে ভিসা সেন্টারের সামনে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ইন্ডিয়া যাওয়ার জন্য মানে ভিসা প্রসেসিং করার জন্য আসছে, এখানে চিকিৎসার জন্য বাইরে যাওয়ার জন্য। এখন অফিস বন্ধ, এখানে রোগীর জন্য তো এখানে যাচ্ছে, ঠিক আছে না? এগুলো এখানে যেন হামলা না করে, এগুলো আমাদের একটা মানে বক্তব্য আর কি। এগুলো হলো চিকিৎসার ক্ষেত্রে অথবা অন্য কিছু একটা দেশের মানে একটা প্রাণ কেন্দ্র এটা। এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা প্রাণ পটাটা একটি স্বনির্ভর বিস্কুট। দিল্লিতে বাংলাদেশ ভবনে হামলা নিয়ে ভারতের বক্তব্য পুরোপুরি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। সরকারের অবস্থান স্পষ্ট করে পররাষ্ট্র উপদেষ্টা জানান, কূটনৈতিক পাড়ার ভেতরে বিক্ষোভকারীরা কিভাবে আসলো তা নিয়ে প্রশ্ন আছে বাংলাদেশের। তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের একজন নাগরিককে হত্যার ঘটনায় সরকার ব্যবস্থা নিচ্ছে, সেটিকে সংখ্যালঘু নির্যাতন হিসেবে দেখানোর যে চেষ্টা করছে ভারত তা দুঃখজনক। দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার ও তার পরিবার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন জানিয়ে প্রয়োজনে মিশন ছোট করার ভাবনাও জানান উপদেষ্টা। শনিবার রাতের ঘটনা। 3টি গাড়িতে করে রাত 8টা থেকে 9:15টার মধ্যে দিল্লির বাংলাদেশ ভবনের সামনে আসে কিছু মানুষ। গেটে দাঁড়িয়ে চিৎকার ও হাইকমিশনারকে ধরার মতো কথাবার্তা বলে তারা। উগ্র ভারতীয় একটি গোষ্ঠী বাংলাদেশি হাইকমিশনারকে হত্যার মৌখিক হুমকি দেওয়ার অভিযোগ আসে। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হলে বিবৃতি দিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মিশনে হামলা হয়নি, ময়মনসিংহের দীপু হত্যার প্রতিবাদ ছিল সেটা। দিল্লির এই অবস্থান কিভাবে দেখছে ঢাকা জানতে চাওয়া হয় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার কাছে। ভারতীয় প্রেস নোটে যে কথা বলা হয়েছে এটা সম্পূর্ণভাবে আমরা প্রত্যাখ্যান করি। বিষয়টি যত সহজভাবে উত্থাপন করা হয়েছে আসলে অত সহজ না। আমাদের মিশন, বাংলাদেশের মিশন কূটনৈতিক এলাকার গভীরে অবস্থিত। হিন্দু চরমপন্থী সংগঠনের 25 বা 30 জনের একটা দল এত দূর পর্যন্ত আসতে পারবে কেন একটা স্যানিটাইজড এলাকার মধ্যে? তার মানে তাদেরকে আসতে দেওয়া হয়েছে। চাণক্যপুরীর মতো স্পর্শকাতর কূটনৈতিক এলাকায় এমন ঘটনায় বাংলাদেশ মিশন ও কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে অসন্তুষ্ট ঢাকা। এখানে ব্যাপারটা শুধু কিন্তু যে তারা এখানে এসে দুটো স্লোগান দিয়েছে তা না, এর ভিতরে কিন্তু একটা পরিবার বাস করে, হাইকমিশনার এবং তার পরিবার কিন্তু ওখানে বাস করে। তারা কিন্তু থ্রেটেন্ড ফিল করেছে এবং তারা কিন্তু আতঙ্কিত হয়েছে, যে কারণ অ্যাডিকুয়েট সিকিউরিটি ব্যবস্থা ছিল, 2জন গার্ড ছিল, তারা চুপ করে দাঁড়িয়েছিল। কাজে এটাকে আমরা মনে করি যে আরেকটু বিফাপ করাটা সত্যিকারই ওই দেশের দায়িত্ব। যদি তেমন পরিবেশ সৃষ্টি হয় তাহলে আমরা সেটা করব, কিন্তু এখনো পর্যন্ত আমরা যেটা দেখছি যে আমরা এখনো ভরসা রাখছি যে ভারত যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেবে। গত শুক্রবার রাতে ময়মনসিংহে দীপু চন্দ্র দাসকে ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনি দিয়ে হত্যার পর তার মরদেহে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার বিচার সরকার করছে বলে জানান উপদেষ্টা। একজন বাংলাদেশি নাগরিক নৃশংসভাবে খুন হয়েছে, এটার সাথে মাইনরিটিজের নিরাপত্তাকে একসাথে করে ফেলার কোনো মানে হয় না। তিনি বাংলাদেশের নাগরিক যাকে হত্যা করা হয়েছে এবং অবিলম্বে বাংলাদেশের ব্যাপারে অ্যাকশন নিয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে বেশ কিছু অ্যারেস্ট করা হয়েছে। তো এ ধরনের ঘটনা যে শুধু বাংলাদেশে ঘটে তা নয়, এই অঞ্চলের সব দেশেই ঘটে।
এবং প্রত্যেক দেশের দায়িত্ব হচ্ছে সেক্ষেত্রে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া। বাংলাদেশ নিচ্ছে। ইনকলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে হত্যাকে কেন্দ্র করে শুক্রবার চট্টগ্রামে ভারতের সহকারী হাই কমিশনারের বাসার সামনে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। আমরা কি করবো, এটা না হয় ছেড়ে দিন, আমরা তো ব্যবস্থা নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এরও আগে গেল বছর ডিসেম্বরে আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনের ভেতরে ঢুকে হামলা করেছিল ভারতীয় দুর্বৃত্তরা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ হলেও সহিংসতা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানায়, ভিয়েনা কনভেনশন অনুযায়ী বিদেশি মিশনের নিরাপত্তা নিশ্চিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। দিল্লির বাংলাদেশ হাইকমিশনের সামনে উগ্র ডানপন্থী হিন্দু গোষ্ঠী 20 থেকে 25 জনের একটি দল বিক্ষোভ করে গতকাল রাতে, দেয় বাংলাদেশ বিরোধী স্লোগান। হাইকমিশনের এক সূত্র থেকে জানা গেছে, শনিবার রাত 9টার দিকে একদল উগ্র ডানপন্থী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে উচ্চ স্বরে স্লোগান দিতে থাকে। 5টি গাড়িতে করে সব নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে বাংলাদেশ হাউসের মূল ফটকের সামনে উপস্থিত হয়। কূটনৈতিক সূত্রগুলোর মতে, এ ধরনের ঘটনা দিল্লির কূটনৈতিক পাড়ায় নজিরবিহীন। দীর্ঘ সময় স্লোগান দেওয়ার পর তারা বাংলাদেশ হাউসের সামনে থেকে সরে যায়। সে সময় হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ ও তার পরিবারের সদস্যরা বাংলাদেশ হাউসে অবস্থান করছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর নেতৃবৃন্দ ও বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আওয়ামীপন্থী 6 দিনের পদত্যাগ বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকাল থেকে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার 6 দিন অপসারণে নিজেই তাদের পদত্যাগপত্র লিখে নিয়ে আসেন। পরে 6 জন ডিনের দফতরে যেয়ে খোঁজ করেন। কোনো আওয়ামীপন্থী ডিন অফিস করলে তাদের লাঞ্ছিত করে প্রশাসন ভবনের সামনে বেঁধে রাখার ঘোষণাও দেন রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার। পরে তার সাথে ছাত্র শিবির ও বিক্ষুব্ধ শিক্ষার্থীরা যোগ দেন। এ সময় 6 দিন সহ শিক্ষক ও সিন্ডিকেট মেম্বারদের অপসারণেরও দাবি তোলেন তারা। এক পর্যায়ে শিক্ষার্থীরা উপাচার্য ও উপ-উপাচার্য, রেজিস্ট্রার সহ ডিনস কমপ্লেক্সে তালা ঝুলিয়ে দেন। ভারতের কেরালায় বাংলাদেশের সন্দেহে এক ভারতীয় নাগরিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। চোর সন্দেহে আটক করা হয় রামনারায়ণ নামের দলিত সম্প্রদায়ের ওই যুবককে। এ সময় তার বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে গুজব ছড়ানো হয়, যার জেরে পিটিয়ে হত্যা করে উশৃঙ্খল জনতা। এই ঘটনায় 5 জনকে গ্রেফতার করা হয়েছে। বেধড়ক পিটিয়ে প্রায় আধমরা করার পর মাটিতে বসিয়ে রাখা হয়েছে অসহায় এই যুবককে। বারবার জিজ্ঞেস করা হচ্ছে সে বাংলাদেশি কিনা। লাগাতার মার খেয়ে আতঙ্কিত যুবক কোনো কথাই বলতে পারছিল না। একটা সময় উশৃঙ্খল জনতার পিটুনি খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। বাংলাদেশি বলে পেটানো হলেও আদতে তিনি ছিলেন ভারতের দলিত সম্প্রদায়ের দিনমজুর রামনারায়ণ বাঘেল। কাজের সন্ধানে গেল সপ্তাহে ভারতের ছত্তিশগড়ের এক অজপাড়াগা কারহি থেকে কেরালায় এক আত্মীয়র বাড়িতে এসেছিলেন দিনমজুর রামনারায়ণ। নির্মাণাধীন একটি ভবনে কাজও জুটিয়েছিলেন, কিন্তু নির্মম এক পরিহাসের শিকার হলেন হতভাগ্য এই ব্যক্তি। এলাকায় একটি চুরির ঘটনায় তাকে চোর সন্দেহে পাকড়াও করে স্থানীয় কিছু যুবক। প্রথমে একচোট গণপিটুনির পর বাংলাদেশি বলে গুঞ্জন ছড়িয়ে দেওয়া হয় জড়ো হওয়া বিশাল মবের মাঝে। নির্মমভাবে পিটিয়ে হত্যার পর পুলিশ এসে রামনারায়ণের আধার কার্ড যাচাই করে পরিচয় নিশ্চিত করে। এরপর এই ঘটনার মূল হোতা হিসেবে স্থানীয় 5 যুবককে আটক করা হয়। নিঃস্ব এই দুর্ভাগার পরিবারে স্ত্রী ছাড়াও রয়েছে 8 ও 9 বছর বয়সী 2 সন্তান। তার রোজগারেই কোনো রকমে দিন যেত পরিবারটির। ময়নাতদন্ত শেষে মরদেহ রামনারায়ণের গ্রামে পাঠানোর কথা জানিয়েছে পুলিশ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ভারতে বিমানের রানওয়ের মাটিতে বসে সরকারি চাকরির পরীক্ষা দিল 8,000 চাকরি প্রার্থী। গত 16 ডিসেম্বর ওড়িশায় দেখা যায় এমন অভূতপূর্ব দৃশ্য। হোমগার্ড হিসেবে চাকরির জন্য মাত্র 187টি শূন্য পদ থাকলেও পরীক্ষায় অংশ নিতে উপস্থিত হয় প্রায় 8,000 প্রার্থী। এত বিপুল সংখ্যক প্রার্থীর জন্য পর্যাপ্ত টেবিল বা বসার ব্যবস্থা করা তাৎক্ষণিকভাবে সম্ভব হয়নি, তাই এয়ার স্ট্রিপ বা ছোট রানওয়েতে বসিয়ে নেওয়া হয় পরীক্ষা। সামাজিক মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় ওঠে দেশ জুড়ে। বিরোধী দলগুলো বলছে, দেশে বেকারত্বের হার অত্যন্ত বেড়ে যাওয়ায় তৈরি হয়েছে এমন দুর্ভোগ। হোমগার্ড পদে চাকরির ন্যূনতম যোগ্যতা 5ম শ্রেণী হলেও উচ্চ মাধ্যমিক বা স্নাতক পাশ ব্যক্তিরাও অংশ নেয় পরীক্ষায়। দালালমুক্ত অভিবাসন, ন্যায্য মজুরি ও কর্মীদের মানবিক মর্যাদা নিশ্চিতে ইথিক্যাল মাইগ্রেশনের আওতায় ইউরোপের দেশ সার্বিয়াতে কর্মী পাঠানোর কথা জানিয়েছে সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি এশিয়া কন্টিনেন্টাল গ্রুপ।
প্রথম ধাপে দক্ষ কর্মী প্রেরণের মাধ্যমে বাংলাদেশি যুব সমাজের জন্য বৈধ কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হলো। এই উপলক্ষে উত্তরা দিয়াবাড়িতে জিআই ইসলামিক সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের প্রতিষ্ঠানটির নিজস্ব ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যতে দক্ষ জনবল রপ্তানির প্রত্যাশা এশিয়া কন্টিনেন্টাল গ্রুপের। মালিকপক্ষ জানায় প্রতিষ্ঠানটি প্রায় 30 বছর ধরে দক্ষ কর্মী পাঠানোর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে।